আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা টাইপ 7 অর্থাৎ এর আগে আমরা যে একেবারে টাইপ 1 থেকে শুরু করে টাইপ 1 থেকে শুরু করে একেবারে টাইপ 6 পর্যন্ত যে 6টা টাইপ করেছি, সেই 6টা টাইপের আলোকে বহুপদী আকারের অর্থাৎ একাধিক অপশন সঠিক হতে পারে এমন প্রশ্নগুলো আমরা এখন এখানে একত্রে রেখেছি। এই টাইপ 7 এর মধ্যে একাধিক অপশন সঠিক হতে পারে। আচ্ছা, তো এখন দেখেন, সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো এস ইকুয়াল টু, এখানে একটা অন্যয় দেওয়া আছে, অন্যয় সম্পর্ক। এই ব্র্যাকেটে লেখা আছে -2,4, এখানে লেখা আছে -1,1, 0,0, 1,1। তো এই যে অন্যয়টা, এখানে প্রথম অপশনটা দেওয়া আছে এস এর রেঞ্জ 410। প্রিয় শিক্ষার্থীরা, একটা অন্যয়ের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ। ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ, ডোমেন রেঞ্জ। এখানে এস এর রেঞ্জ 410, এটি কি সঠিক? দ্বিতীয় উপাদানগুলো হবে রেঞ্জ, তাহলে 4101। একই উপাদানকে বারে বারে লেখার দরকার নেই, মানে 4101 এরা রেঞ্জ, তবে ওই রেঞ্জের মধ্যেই একই উপাদান, বারে বারে লেখার কোনো দরকার নাই। তাহলে 410 এটা হচ্ছে রেঞ্জ, তাহলে এই তথ্যটা সঠিক। এস ইনভার্স, এস ইনভার্স মানে হচ্ছে এখানে যে এসটা দেওয়া আছে তার বিপরীত, এখানে যে এস দেওয়া আছে তার বিপরীত। তাহলে বিপরীত হলে কি হবে? এস এর মধ্যে ডোমেন রেঞ্জ, এখন এস ইনভার্স অর্থাৎ এস এর বিপরীত, এখানে ডোমেন আর রেঞ্জ তাদের জায়গাটা অদল বদল করে ফেলবে। ডোমেন এবং রেঞ্জ তার জায়গাটা অদল বদল করে ফেলবে, অর্থাৎ আগে যেটা ডোমেন ছিল সে এখন রেঞ্জের জায়গাতে বসবে, আর আগের রেঞ্জটা এখন ডোমেনের জায়গাতে বসবে। ডোমেনটা রেঞ্জের জায়গাতে চলে যাবে, রেঞ্জটা ডোমেনের জায়গায় চলে যাবে। এইভাবে করে এখন বসতে থাকবে, সংখ্যাগুলো এইভাবে করে বসবে। তো ওই হিসাবে আমরা যদি এখানে দেখি, তাহলে 4 আগে বসবে, -2 পরে, 1 আগে, -1 পরে, 0 আগে, 0 পরে, 1 আগে, 1 পরে। আমরা দেখতেছি যে বিপরীত অন্যয়টা যেমনটা হওয়া দরকার ছিল এখানে ঠিক সেইভাবেই দেওয়া আছে, কারণ এটা হচ্ছে শুধু এস আর এটা হচ্ছে এস ইনভার্স। তাহলে এস এর মধ্যে মানগুলো যেভাবে করে আছে, এস ইনভার্সের বেলাতে মানগুলো ঠিক উল্টাবে, মানগুলো ঠিক উল্টাবে। এবং আমরা এখানে দেখতেছি মানগুলো উল্টায় উল্টায় বসছে, ডোমেনটা রেঞ্জে গেছে, রেঞ্জটা ডোমেনে গেছে, সব কিছু ঠিকঠাক। তাহলে এই তথ্যটাও সঠিক, এই তথ্যটাও সঠিক। তাহলে এখানে দুইটা তথ্যই সঠিক। আচ্ছা, এবার 3 নম্বর অপশনে যাই। এখানে বলছে এস এক এক ফাংশন, এই যে এস দেওয়া, এই এস হচ্ছে এক এক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো অন্যয়ের রেঞ্জের মধ্যে একই উপাদান একাধিকবার থাকে, একই রেঞ্জ একাধিকবার থাকে, কোনো অন্যয়ের ক্ষেত্রে যদি একই রেঞ্জ একাধিকবার থাকে, তাহলে সেই অন্যয়টি ফাংশন হতে পারে, তবে এক এক ফাংশন না, সেটা এক এক ফাংশন না। কোনো অন্যয়ের রেঞ্জের ক্ষেত্রে একই রেঞ্জ যদি একাধিকবার থাকে, কোনো অন্যয়ের একই রেঞ্জ যদি একাধিকবার থাকে, তাহলে সেই অন্যয়টি এক এক ফাংশন না, ফাংশন হতে পারে কিন্তু সেটা এক এক ফাংশন হবে না। তাহলে আমরা এখানে দেখতেছি যে এই যে রেঞ্জ 1, এখানেও রেঞ্জ 1, তাহলে একই রেঞ্জ একাধিকবার আছে, একই রেঞ্জ একাধিকবার আছে। তাহলে এই অন্যয়টার রেঞ্জের যেহেতু পুনরাবৃত্তি ঘটছে, রেঞ্জের পুনরাবৃত্তি ঘটলে সেই অন্যয়টি এক এক ফাংশন না, ফাংশন হতে পারে। ফাংশন তো বিভিন্ন রকমের হয়, ফাংশন হতে পারে কিন্তু এক এক ফাংশন না। তাহলে এখানে যেহেতু রেঞ্জের পুনরাবৃত্তি ঘটছে, তাহলে এই অন্যয়টা এক এক ফাংশন না, কিন্তু তারা তো বলছে এক এক ফাংশন, তারা বলতেছে এক এক ফাংশন, কিন্তু আসলে এটা এক এক ফাংশন না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এই অপশনটা সঠিক না, এই অপশনটা সঠিক না, এটা এক এক ফাংশন না, এটা এক এক ফাংশন না, তাহলে এই অপশনটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক। 1 ও 2 আমরা দেখতেছি এখানে কোথায় আছে, 1 ও 2 ক নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি, এই যে ক নাম্বার অপশনে দেওয়া আছে 1 ও 2। এবার পরবর্তী প্রশ্নে যাই। এস ইকুয়াল টু আবার একটা অন্যয় দেখতে পাচ্ছি, ও হুবহু আগের প্রশ্নটা, হুবহু আগের প্রশ্নটা। রেঞ্জ, তাহলে 310, 3 এর বারবার লেখার দরকার নেই, তাহলে 310 সঠিক। এস একটি এক এক ফাংশন, এক এক ফাংশন আগেরটার মতোই। তাহলে দেখেন তো কোনো রেঞ্জের কি পুনরাবৃত্তি আছে কিনা, আমরা দেখছি রেঞ্জের পুনরাবৃত্তি আছে। তো রেঞ্জের পুনরাবৃত্তি ঘটলে এটা আর এক এক ফাংশন হতে পারে না, এমনিতে অন্যান্য ফাংশন হতে পারে কিন্তু এটা এক এক ফাংশন হবে না। তাহলে এখানে এক এক ফাংশন বলছে, তাহলে এটা ভুল। এবার এস ইনভার্স, মানে এটাকে উল্টাইতে হবে।
তাহলে 3 আগে 2 পরে, তাহলে আমরা বলবো 3 2 1 4 0 5 3 6। ইয়েস, পুরোটা মিলছে, পুরোটা মিলছে। তাহলে 3 নম্বর অপশন সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, 43 নম্বর প্রশ্ন। এখানে যে প্রশ্নটা দেওয়া f of x ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস টু, একটা ফাংশন। তো বলছে x ইকুয়াল টু 2 এর জন্য f of x সংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী, আমি যদি x এর মান হিসেবে 2 বসাই, হ্যাঁ 2 বসাই, তাহলে কি হবে 2/0, 2/0। আচ্ছা, কোনো ভগ্নাংশের হর কি 0 হতে পারে? না, কোনো ভগ্নাংশের হর 0 হতে পারে না। যদি ওই কোনো একটা ভগ্নাংশের হর যদি 0 হয়ে যায়, তখন আমরা এটাকে বলি অসংজ্ঞায়িত। কোনো ভগ্নাংশের হর যদি 0 হয়, তাহলে আমরা সেই ভগ্নাংশকে কি বলি? অসংজ্ঞায়িত, এটার মান অসংজ্ঞায়িত। তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি এই ফাংশনটার মধ্যে আমরা যদি x এর মান হিসেবে 2 বসাই, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? অসংজ্ঞায়িত। কিন্তু তারা বলছে সংজ্ঞায়িত। তারা কি বলছে? সংজ্ঞায়িত। না 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 না, এটা অসংজ্ঞায়িত। কারণ আমি যদি ভগ্নাংশের হর হিসেবে 0 বসাচ্ছি, এই ক্ষেত্রে আমি একদম সঠিক রেজাল্ট কোনটা এটা আমি বের করতে পারবো না। তাহলে এটা অসংজ্ঞায়িত। তাহলে 1 নম্বর অপশনটা ভুল। তারা বলছে সংজ্ঞায়িত। না, সংজ্ঞায়িত না, এটা অসংজ্ঞায়িত। আচ্ছা, এই ফাংশনটা যেটা দেওয়া আছে, এটা কি একক ফাংশন কিনা? তো এটা একক ফাংশন কিনা দেখেন, যে বিষয়টা প্রিয় শিক্ষার্থীরা আমরা আগের পর্বগুলোতে বলেছি যে একক ফাংশন চিনার এমসিকিউ এর ক্ষেত্রে একক ফাংশন চিনার খুব সহজ একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে 3টা বৈশিষ্ট্যের দিকে তাকাবো। এই 3টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্যের সাথে যদি ফাংশনটা মিলে যায়, কোনো একটা বৈশিষ্ট্যের সাথে যদি ফাংশনটা মিলে যায়, তিনোটাই মিলতে এমন না, 3টা বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্য যদি একটা ফাংশনে থাকে, সেটা একক ফাংশন হবে না। আর যদি আমরা দেখতে পাই কোনো ফাংশনে এই 3টা বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্যই নাই, তখন ওই ফাংশনটা একক ফাংশন। কোনো ফাংশনে যদি এই 3টি বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই ফাংশনটা একক ফাংশন না। আর যদি কোনো ফাংশনে এই 3টা বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্য নাই, তখন সেই ফাংশনটা একক ফাংশন। সেই 3টা বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে যেই ফাংশনটা দেওয়া আছে, ফাংশনে অবশ্যই চলক থাকবে, অবশ্যই চলক থাকবে। তো চলকের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেই ফাংশনটা একক ফাংশন না। চলকের পাওয়ার জোড় সংখ্যা হলে সেই ফাংশনটা একক ফাংশন না। যদি চলকটা মডুলাস চিহ্নের ভিতরে থাকে, মডুলাস চিহ্ন আপনারা চিনেন, মডুলাস চিহ্নের ভিতরে যদি চলকটা থাকে, তাহলে সেই ফাংশনটা একক ফাংশন না। যদি চলকটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে থাকে, সাইন এক্স কস এক্স, ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যদি চলকটা থাকে, তখন সেই ফাংশনটা একক ফাংশন না। এই 3টা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্যের সাথে যদি ফাংশনটা মিলে, তাহলে সেটা একক ফাংশন হবে না। আর যদি আপনি দেখেন যে এই ফাংশনের মধ্যে এই 3টা বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্য নাই, তাহলে এটা একক ফাংশন হবে। তাহলে আমরা দেখতেছি এখানে যেই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটার মধ্যে ওই 3টা বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্য মিলে নাই। দেখেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য 3টা বৈশিষ্ট্য একদম ব্যাখ্যা করে বলার জন্য সময় লাগলো, কিন্তু আপনাদের যখন এটা মনে থাকবে, তাকেই বলবেন যে এখানে তো চলকটা পাওয়ার জোড় সংখ্যা না, তারপরে চলকটা মডুলাসের মধ্যে নাই, চলকটার সাথে ত্রিকোণমিতিক অনুপাত নাই, সুতরাং এটা একক ফাংশন। এটা কি? একক ফাংশন। আচ্ছা, এবার 3 নাম্বার যে অপশনটা দেওয়া, 3 নাম্বার যে অপশনটা দেওয়া, এখানে বলছে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 1, অর্থাৎ এই ফাংশনের বিপরীত ফাংশন, এই ফাংশনের বিপরীত ফাংশন। দেখেন, আমরা বিপরীত ফাংশন বের করতে গিয়ে লিখবো y ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস 2। তাহলে আমরা এখন আর গুণ করতে পারি, এক্স ওয়াই মাইনাস 2y ইকুয়াল টু এক্স। আমরা এক্সকে একা বানাবো, এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 2y। এক্সকে কমন নিলে হবে y মাইনাস 1 ইকুয়াল টু 2y। তাহলে এক্স একা হইলে হবে 2y বাই y মাইনাস 1। আমরা এক্সের জায়গাতে লিখতে পারি এফ ইনভার্স এক্স, তাহলে সেই ক্ষেত্রে 2x বাই এক্স মাইনাস 1। আমরা যখন অনুশীলন অঙ্কগুলো করাই তখন ডিটেইলস এই জিনিসগুলো দেখাচ্ছি। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 1, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 2x বাই এক্স মাইনাস 1। তাহলে আমরা দেখতেছি এখানে বিপরীত ফাংশন হিসাবে 2x বাই এক্স মাইনাস 1 দেওয়া আছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা বিপরীত ফাংশন, এখানে যে ফাংশনটা দেওয়া তার বিপরীত ফাংশন এইটা, এটা সঠিক। তাহলে 2 ও 3 সঠিক, তাহলে 2 ও 3 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নে যাই, 44 নাম্বার প্রশ্নে। তো 44 নম্বর প্রশ্নে আমরা দেখতেছি একটা অন্যয় দেওয়া আছে s ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 দেওয়া, এখন আমাদেরকে কী বলছে? অন্যটির লেখচিত্র একটি বৃত্ত,
অন্যটি ফাংশন নয়, অন্যটির লেখচিত্র ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করে, কোনটা কোনটা সঠিক? তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে বৃত্ত নিয়ে একটা কথা আসছে, তো এটা সত্য নাকি মিথ্যা এটা বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে বৃত্তি ও লেখচিত্রের বেলাতে সম্পর্কটা কিভাবে করে থাকে। বৃত্তি ও লেখচিত্রের বেলায় সম্পর্ক থাকে এরকম এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এইভাবে করে সম্পর্কটা থাকে, অন্যয়টা থাকে। যখন এইভাবে করে থাকে তখন আমরা সেই লেখচিত্রটাকে বলি বৃত্তি ও লেখচিত্র, অর্থাৎ এই সম্পর্ক দিয়ে যখন আমরা আর কি লেখচিত্র অঙ্কন করতে যাব তখন আমরা বৃত্ত পাবো। কেন? তার কারণ এইভাবে করে যখন থাকে স্কোয়ার স্কোয়ার এই পাশেও স্কোয়ার, তখন এই ব্র্যাকেটের ভিতরে এক্স বাদে এই পাশে যেই সংখ্যাটা আছে তাকে আমরা লিখলাম, ওয়াই বাদে এখানে যেই সংখ্যাটা আছে তাকে আমরা লিখলাম। এই এ কমা বি এটাকে বলা হবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। অবশ্যই একটা বৃত্ত আঁকতে গেলে কেন্দ্র লাগে, আর সেই কেন্দ্রের স্থানাঙ্ক এটা, কেন্দ্রের স্থানাঙ্ক এটা। আমরা এই মান দিয়ে আমরা কেন্দ্রটা পাবো, বৃত্তের কেন্দ্র। আর সমান চিহ্নের এই পাশে স্কোয়ার বাদে যে সংখ্যাটা এটাকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, তো এখানের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 আমরা লিখতেই পারি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, এতে অঙ্কের কোনো সমস্যা হয় না। ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, অঙ্কের কোনো সমস্যা হয় না। 16কে লিখতে পারি 4 স্কোয়ার, কোনো সমস্যা হয় না। তো এখন দেখেন স্কোয়ার 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 সব জায়গাতে স্কোয়ার আছে। এখন এই যে এখানে এক্স এর সাথে এই যে এখানে যে জিরোটা দেখা যাচ্ছে এই জিরো লিখলাম, এখানে যে জিরো দেখা যাচ্ছে এই জিরো লিখলাম। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। বৃত্তের কেন্দ্র তো একটা বিন্দু, বৃত্তের কেন্দ্র তো একটা বিন্দু, সেই বিন্দুটার স্থানাঙ্ক এটা। আর এই যে 4 স্কোয়ার না কিন্তু 4, এই 4কে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তো যখন এইভাবে করে থাকে কোনো অন্যয় তখন আমরা সেই অন্যয়টা ব্যবহার করে বৃত্ত পাই, সেই অন্যয়টা ব্যবহার করে বৃত্ত পাই। আমরা যদি এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি তাহলে দেখেন 0,0 এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এই যে 0,0 এটা বৃত্তের কেন্দ্র। আর এই যে 4, এই 4 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখান থেকে আমি 4 ঘর ডানে গিয়ে আমি এবার পেন্সিল কম্পাস দিয়ে ঘুরাবো, বাস একটা বৃত্ত পেয়ে গেলাম। তাহলে এই 0,0 এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে 4 আর কি একক দূরে গিয়ে আমি যখন পেন্সিল কম্পাসটা ঘুরাবো তখন দেখেন এখানেও 4 এখানেও 4 এখানেও 4, অর্থাৎ ব্যাসার্ধ হিসাবে এটা যাবে, তাহলে এটা বৃত্ত। তাহলে আমরা বলতে পারি যে এই যে এখানে যেই অন্যয়টা দেওয়া আছে এই অন্যয়টা দ্বারা আমরা যেই লেখচিত্র পাবো সেটা একটা বৃত্ত হবে, এটা সঠিক। এবার অন্যয়টি ফাংশন নয়। প্রিয় শিক্ষার্থীরা, বৃত্তীয় লেখচিত্রের দ্বারা, বৃত্তীয় লেখচিত্র অর্থাৎ বৃত্তীয় লেখচিত্র অঙ্কন করার জন্য যেই অন্যয় দেওয়া থাকে সেটি ফাংশন হয় না, সেটি ফাংশন হয় না। বৃত্তীয় লেখচিত্র অঙ্কনের জন্য যেই অন্যয় দেওয়া থাকে, যেই সম্পর্ক দেওয়া থাকে সেটি ফাংশন হয় না। কেন ফাংশন হয় না আমি এখানে একটু দেখাই। এইমাত্র যেহেতু আপনাদেরকে আমি বৃত্তটা এঁকে দেখাইছিলাম যে এইটার ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে 0,0 আর ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে এটা চারিদিকে ঘুরবে। তো যখন আমি কোনো একটা লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রটি এই বৃত্তটা কিন্তু লেখচিত্র, লেখচিত্রটি যদি ওয়াই অক্ষকে একাধিক বিন্দুতে ছেদ করে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেই অন্যয়টিকে আর ফাংশনই বলা যায় না, সেটা আর ফাংশন হয় না, সেটা ফাংশন হয় না। বৃত্তীয় লেখচিত্র ফাংশন নয়, কারণ আমরা যখন লেখচিত্র অঙ্কন করব বৃত্ত পাবো, আর যখন এই লেখচিত্রটা ওয়াই অক্ষকে একাধিক বিন্দুতে ছেদ করছে, দেখেন এই যে গোলটা এটা হচ্ছে লেখচিত্র, এই লেখচিত্রটা ওয়াই অক্ষকে এখানেও ছেদ করছে এখানেও ছেদ করছে, আবার ওয়াই অক্ষের সমান্তরাল রেখাকে এখানেও ছেদ করছে এখানেও ছেদ করছে। তো যদি লেখচিত্র ওয়াই অক্ষকে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখাকে একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেই অন্যয়টি ফাংশন থাকে না, সেই অন্যয়টি ফাংশন থাকে না। তাহলে এই অন্যয়টি ফাংশন নয়, এই কথাটা সঠিক। অন্যটির লেখচিত্র ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করে, কাকে কাকে? ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমরা যখন এখানের মধ্যে বলতেছি এটা 0,0 আর এখানে হচ্ছে 4 একক দূরে এসে এটা আমরা বৃত্তটা আঁকবো, এখন খেয়াল করে দেখেন সেটা হচ্ছে এটা 0, তাহলে এখানে কি 0,4 এটা 0, উপরে উঠলে আমরা বলতে পারি 0, আচ্ছা এটা হচ্ছে 4 ঘর ডানে গেছে, এটা 0 না, আমি একটু দেখাই, আবার একটু দেখাই বৃত্ত অঙ্কন করলাম,
এটা 0, কিন্তু আমি এখান থেকে ডান দিকে এখানে যখন আসলাম তাহলে এখান থেকে আমি 4 ঘর ডানে আসছি কিন্তু উপরে নিচে নামি নাই, 4 ঘর ডানে আসছি উপরে নিচে নামি নাই, তাহলে এটা 4,0। প্রিয় শিক্ষার্থীরা এটা কী হবে 4,0, এই বিন্দুটা হবে 4,0। এখান থেকে আমি যখন নিচে নামলাম তাহলে হবে -4, আমি ডানে বামে যাই নাই তাহলে এটা হবে 0। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এখানে এক্সের মান 0, তো সেখান থেকে ডানে বা বামে কোথাও যাচ্ছি না, তাহলে এক্সের মান 0। এবার আমি এখানে নিচে 4 ঘর নামছি, তাহলে আমরা বলতে পারি এক্সের মান 0, ওয়াইয়ের মান -4, ওয়াইয়ের মান -4। এটা 0, আমি ডানে বামে যাচ্ছি না 0, আমি উপরের দিকে উঠতেছি তাহলে 4, তাহলে 0,4। এটা 0, আমি বামে যাচ্ছি তার মানে -4, আমি উপরে বা নিচে নামতেছি না তাহলে 0, তাহলে -4,0। তাহলে খেয়াল করে দেখেন আমরা প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,0, এই বিন্দুর স্থানাঙ্ক -4,0, এই বিন্দুটার স্থানাঙ্ক 0,4, এই বিন্দুটার স্থানাঙ্ক 0,-4। এখন আমাদেরকে বলছে অন্যটির লেখচিত্র ওয়াই অক্ষকে, যেটা ওয়াই অক্ষকে 4,0 বিন্দুতে সেট করে। আচ্ছা ওয়াই অক্ষকে এখানে যে সেট করলো এটার মান কত 0,4, এখানে যে সেট করলো এটার মান কত 0,-4। তাহলে 4,0-তে সেট করছে না, সেট করে নাই, তাহলে এটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। আচ্ছা, তো আজকের এই যে এই টাইপে থাকা প্রশ্নগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি 500 MCQ সাজেশন বই থেকে।